আপনারা জানেন যে 'তুফান' বোধহয় আ আ মানে সত্যিকারভাবে বেশ বড় বাজেটের ছবি। অরিজিনাল যে বাজেটটা করা হয়েছিল আমি যতদূর জানি, আমি আমার নলেজ থেকে বলছি, আমি এক্সাক্টলি কোনো পেপার ওয়ার্ক জি, দেখিনি বা সেরকম কিছু দেখিনি। কিন্তু ওটার থেকে বেশি খরচ করতে হয়েছে। কারণ আপনি দেখেন আপনার ইনফ্লেশন এর জন্য সবকিছুর খরচ বেড়ে গেছে। আমরা একদম। এখানে টের পাচ্ছি, হ্যাঁ? সো আমরা একটা টিকেট যেটা আমরা ৳১২ য় সেল করতাম, এখন ৳১৫ র নিচে আমরা পাচ্ছি না। এখানে প্রচুর শাকিব ভাইয়ের ফ্যানস আছে এবং রাইট। আমাদের নিউ ইয়র্কের পুরো মার্কেটিং ক্যাম্পেইনটা হুম, ইস হুম, এ হুম। আমি বলতে পারি যে ইস এ ডেডিকেশন টু দিস ফ্যানস। কারণ আমি তাদের সেলিব্রেট করতে চাই। শাকিব ভাইয়ের যে ২৫ বছর হয়েছে প্লাস এই যে ফ্যানরা আছে, হুম, আপনি হুম, হুম। বিশ্বাস করবেন না আমি এটা বলব কিনা লাইভে, বাট আমি পার্সোনালি জানি। কারণ আমি যখন নিউ ইয়র্কে যাই আমি কিন্তু ঘরে রান্না করি না, আমি বাইরে খাই। আপনারা জানেন যে এসবিএফ এর রিচ অনেক বেশি। ওদের ইয়েটাও বেশি। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশি ফিল্মস এর ক্ষেত্রে উম আমরা বাংলাদেশি ফিল্মস চালিয়ে যে মার্কেটিং ইন্টেলিজেন্স টা আমরা গ্যাদার করেছি, যে ডাটাটা হুম। গ্যাদার এটা জি। এটা খুবই আম এই ফিল্মটার জন্য খুব ক্রুশাল হবে। বিশেষ করে মিডল ইস্টে। সেজন্য আ এস একটা বিষয় একটু বেশ কিছু প্রশ্ন অলরেডি দর্শকরা করেছেন। সেখানে জি, যাব। কিন্তু তার আগে একটা বিষয় জানতে চাই যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। গতকালকে গণমাধ্যমে কিছু লেখালেখিও হয়েছে। আ আ রা রাজ আহমেদের বায়োস্কোপ ফিল্মস এটির ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর। অন্যদিকে শাহরিয়ার শাকিল বলছেন যে এসভিএফ। মূলত দুটো প্রতিষ্ঠানের ভূমিকা কি? আপনি আপনার জায়গা থেকে বায়োস্কোপ ফিল্মস এর ভূমিকার প্রসঙ্গ নিয়ে যদি একটু বলেন। এটা বোধহয় শাকিল ভাই ভালো অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু আমি আমার যেটা আ আ আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আ আ I think আমার মনে হয় ইন্ডিয়ায় ডিস্ট্রিবিউট করছে এসভিএফ, আচ্ছা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আপনারা জানেন যে কলকাতার সবচাইতে বড় প্রোডাকশন কোম্পানি ওরা। এবং আ আমাদের মিডল ইস্টে we are cooperating with them. We are doing আমরা জয়েন্টলি কাজ করছি মিডল ইস্টে। আচ্ছা। এটা সুতরাং সেই অনুপাতে তারাও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরস বলতে পারেন। কারণ ভারত তো একটা মানে অবশ্যই। ভিন্ন হ্যাঁ, দেশ। তাই না? অ্যাব্রোড অবশ্যই, তো অবশ্যই। শাকিল ভাই তার কথায় ঠিকই আছেন। কিন্তু আমি যেটা পরিষ্কার করতে চাই, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্যে আমরা ছবিটা ডিস্ট্রিবিউট করছি। হ্যাঁ, ওকে। এবং দ্যাটস এটাতে ক্লিয়ার। সাথে কিছু টেরিটরি যোগ হতে পারে। কারণ ওকে। যেগুলা সেকেন্ডারি টেরিটরি বা টারশিয়ারি টেরিটরি যোগ হতে পারে। যেটা নিয়ে আমরা কথা বলছি, এখনো কিছু ফাইনালাইজ হয়নি। তো আম সেটা উম আপনারা জানেন যে এসবিএফ এর রিচ অনেক বেশি। ই ওদের ইয়েটাও বেশি। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশি ফিল্মস এর ক্ষেত্রে উম আমরা বাংলাদেশি ফিল্মস চালিয়ে যে মার্কেটিং ইন্টেলিজেন্স টা আমরা গ্যাদার করেছি, যে ডাটাটা হুম, গ্যাদার এটা জি। এটা খুবই আম এই ফিল্মটার জন্য খুব ক্রুশাল হবে। বিশেষ করে মিডল ইস্টে। সেজন্য ওকে। আমরা মিডল ইস্টে এখন যেটা হয়েছে যে আ কম্পিটিশনটা একটু বেড়ে গেছে। কিন্তু আচ্ছা, খুব এ স্বাভাবিক। আ মানে আপনার যদি দেখেন যে আমেরিকার নর্থ আমেরিকার মার্কেট এবং মিডল ইস্টের মার্কেট কেমন জানি একটা টপসি টার্ভি হচ্ছে। আপনার আমেরিকায় বেশ কিছু হল বন্ধ হয়ে গেছে। তার মধ্যে নিউ ইয়র্কে আমাদের যে মেইন হলটা ছিল, ওটা আমরা হারিয়েছি। রিডেভেলপমেন্ট হচ্ছে ওখানে। করার কিছু নাই। তো হলটা ভেঙে আবার ওখানে মল করছে বিশাল। ট্রেন স্টেশন করছে, মল করছে, তো অনেক কিছু আপনারাও বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করছেন এসব হ্যাঁ, ক্ষেত্রে। আপনার দেয়ালের দেশ আমরা একটা বিকল্প আম আম কাছাকাছি ওখানে আরেকটা হলে নিয়ে গেছি। এখন দর্শকদের কন্ডিশন করতে হবে ওই হলে নিয়ে যাওয়ার জন্য। সেটা আমার মনে হয় দেয়ালের দেশ দিয়ে আমরা কিছুটা সাকসেসফুল হয়েছি, বেশ কিছুটা। এবং আমার মনে হয় তুফান দিয়েও আমরা এটা কভার করতে পারবো। বাট তুফানের একটা ব্যাপার হচ্ছে যে আমরা
মাল্টিপল লোকেশনসে যাচ্ছি। হয়তো মাল্টিপল লোকেশনসে আমাদের যেতে হবে। কারণ আচ্ছা, আচ্ছা। কভার করার জন্য। আপনারা জানেন যে নিউ ইয়র্কে ৬ টা বরো আছে। এই ৬ টা বরোতে আমরা এটলিস্ট ৩ টা বরোতে খুব বাংলাদেশী অধ্যুষিত এলাকা, ৩ হুম, টা হুম, বরো। এই ৩ টা বরো আমরা কভার করব। এটা আচ্ছা। আমাদের এখানে প্রচুর সাকিব ভাইয়ের ফ্যানস আছে এবং রাইট। আমাদের নিউ ইয়র্কের পুরো মার্কেটিং ক্যাম্পেইনটা হুম, ইজ হুম, এ হুম। আমি বলতে পারি যে ইজ এ ডেডিকেশন টু দিস ফ্যানস। কারণ আমি তাদের সেলিব্রেট করতে চাই। সাকিব ভাইয়ের যে ২৫ বছর হয়েছে প্লাস এই যে ফ্যানরা আছে, হুম, আপনি হুম, হুম। বিশ্বাস করবেন না আমি এটা বলবো কিনা লাইভে, বাট আমি আমি পার্সোনালি জানি কারণ আমি যখন নিউ ইয়র্কে যাই আমি কিন্তু ঘরে রান্না করি না, আমি বাইরে খাই। আর এখানে আপনি তো জানেন বোধহয় জ্যাকসন রাইট, রাইট। হাইটস আর হিল সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাঙালি যে ২৪ ঘন্টা খোলা একদম থাকে। এবং আপনার ঘরবাড়ির মতোই প্রায় হয়ে আমার ঘর গেছে। ওরা ওরা আমাকে চেনে, ওদের বাড়ি ওদের সবাইকে আমি, এবং এরা সবাই হচ্ছে সাকিব ভাইয়ের র‍্যাবিট ফ্যান্স। আচ্ছা, আচ্ছা। এরা একজন এরা প্রশ্ন ওই টাকা জমায়, হ্যাঁ, আপনার হ্যাঁ। টাকা জমায়, পারলে উবার নিয়ে গিয়ে ছবিটা দেখে তারপরে আসবে। রাইট। এটা খুবই নোটিসেবল যে নিউ ইয়র্কের মতো জায়গায় সিনেমা দেখা একে তো ঐদিন তার সময়টা সে আ এন্ডোর্স করছে। রাইট। উবারে করে আসছে সেটার একটা খরচ রয়েছে এবং টিকেটের প্রাইসও কিন্তু কম না। সুতরাং না, একটা বড় অঙ্কের টাকা সে ডোনেট করছে কমিটমেন্ট। বাংলা ছবির জন্য। এবং এক্সাক্টলি। সাকিবের প্রতি অনুরাগ থেকে। এটা স্যালুট টু দেম সত্যি। একজন আ আ এ জানতে চাচ্ছে এবং এর সাথে আমারও প্রশ্ন মন্না নিয়াজ যে তুফানের মূল বাজেট কত? এবং এই ছবিটি যে বাজেটে আসছে বা এই ধরনের লার্জ স্কেলে আপনি সেটি নিশ্চয়ই এটা স্পেসিফিক বলাও মুশকিল। কিন্তু এই ধরনের বাজেটে আপনারা যারা এন্ডোর্স করেন এবং দেশীয় সিনেমা হল তাতে আ কতটুকু রিস্ক ফ্রি এই বড় বাজেটের বা লার্জ স্কেলের ছবির উঠে আসার জন্য? খুব ভালো প্রশ্ন। আ আপনারা জানেন যে তুফান বোধহয় আ আ মানে সত্যিকারভাবে বেশ বড় বাজেটের ছবি। অরিজিনাল যে বাজেটটা করা হয়েছিল আমি যতদূর জানি, আমি আমার নলেজ থেকে বলছি, আমি এক্সাক্টলি কোনো পেপার ওয়ার্ক জি, দেখিনি বা সেরকম কিছু দেখিনি। কিন্তু ওটার থেকে বেশি খরচ করতে হয়েছে। কারণ আপনি দেখেন আপনার ইনফ্লেশন এর জন্য সবকিছুর খরচ বেড়ে গেছে। আমরা একদম। এখানে টের পাচ্ছি, হ্যাঁ? সো আমরা একটা টিকেট যেটা আমরা ৳১২ য় সেল করতাম, এখন ৳১৫ র নিচে আমরা পাচ্ছি না। এ এ এটা হচ্ছে না। হ্যাঁ? এবং কয়েকটা জায়গায় ৳১৮ করে দিতে হতো। ওরা আমাদের বলছে, প্রেশার দিচ্ছে, "না, তুমি ৳১৮ য় সেল করো।" আম কিন্তু এ একটা ৳১৮ মানে হচ্ছে যদি ফ্যামিলি অফ 4 যায় তাদের $৭২ খরচ করে এই ছবিটা রাইট। দেখতে হবে। মানে মানে টাকা বললে কনফিউশন তৈরি হতে পারে দর্শকদের কাছে। $18 এর কথা বলছেন। রাইট। হ্যাঁ, হ্যাঁ, সো $18। $72 রাইট হ্যাঁ। হুম, এবং এটা একটা বিরাট কমিটমেন্ট তাদের জন্য। এবং কিন্তু আ যেটা হয়, এবং এটা আমি আ আবার বলছি কারণ আ বাংলাদেশের ছবির প্রতি বাংলাদেশীদের যে মমত্ববোধটা আছে, এটার জন্যই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমেরিকায় এবং কানাডায়। এবং এটা সত্যি, সত্যি এটার কোনো তুলনা নাই। কারণ আপনি দেখেন পাশাপাশি পশ্চিমবঙ্গের ছবি, ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা করতে পারেনি। কারণ ওদের দর্শকরা থিয়েটারে আসে না। আচ্ছা এখানে একটু প্রশ্ন আমি একটু রাখতে চাচ্ছিলাম। আপনি সুন্দর করে জি, বললেন যে, জি, পশ্চিমবঙ্গের ছবি বা টলিউড মুভি যখন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন এ যায়, ওখানকার চেইনে এবং বাংলাদেশি মুভি। তো ২ জনরার ২ ধরনের প্রবাসী থাকেন এবং আমরা সবাই জানি যে আ ইন্ডিয়ান প্রবাসীরা ৪ জেনারেশন ধরে ওখানে রয়েছেন এবং বাংলাদেশি প্রবাসী তো অতদিন ধরে না। কিন্তু দর্শক আ আ আপনি সংকুলান বা দর্শক নিয়ে আসার ব্যাপারে কাদের আগ্রহ থাকে বেশি? বাংলাদেশি দর্শক ভার্সাস ইন্ডিয়ান দর্শকরা। কেমন আমি দেখেন আপনি? থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন এর ব্যাপারে বলছি। সেটাকে রাইট। তাহলে আমি উত্তরটা খুব সোজা। আমরা তো কলকাতার ছবি দেখিয়েছি এবং আমরা হ্যাঁ। যে কলকাতার ছবিগুলো দেখিয়েছি, কারণ আমরা চাই যে ২ বাংলার ছবি উঠে আসুক। বাংলা ছবি উঠে আসুক। হুম, হুম, এবং হুম। কিন্তু এটা আমরা আমরা কলকাতার যে ছবিগুলো দেখিয়েছি আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো আম
সেরকম মুখ্য চরিত্রে বাংলাদেশীর অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা আহ, কাজ করেছেন। আমরা তাদের কাজটা আমরা নিয়ে এসেছি আমেরিকার দর্শকদের জন্য। কেস ইন পয়েন্ট আচ্ছা। আমি বলতে চাই, জয় হাসানের আপনি জানেন যে আমাদের একটা বদনাম আছে কলকাতায়, জয় হ্যাঁ, হাসানের ছবি আমরা ছাড়ি না হ্যাঁ, সহজে। তো রাইট। কিন্তু আপনি পাশাপাশি ধরেন তাসনিয়া ফারিনের কথা ধরেন, হুম, 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 হুম। ওর প্রথম ছবি অত্যন্ত নামকরা একজন কলকাতার ডিরেক্টর, ওনার অনেকদার ছবি। এবং এটা আম, এটা যখন আমরা দেখলাম যে তাসনিয়া ফারিন এই মেইন ক্যারেক্টারে আপনার আম, একটা মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং খুব সুন্দরভাবে অভিনয় করেছে, আমরা তখন বললাম যে না, এই ছবিটা হয়তো আমার মানে হয়তো বাণিজ্যিকভাবে সফল হবে না, কিন্তু আমরা তাসনিয়া ফারিনকে হাইলাইট করতে পারবো আমেরিকার অডিয়েন্সের জন্য, আচ্ছা, আচ্ছা। যাতে তার মানে তার শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থেই বায়োস্কোপ কাজ করে না এবং ফিল্মের জন্য এন্ডোর্স করে যাচ্ছে। আমি যদি একটু ডিটেইল শোনাতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে তুফান মূলত ইউএস এবং কানাডায় কবে নাগাদ দর্শকরা দেখতে পাবে আপনাদের দর্শকগুলো? আমরা প্রাণপণ চেষ্টা করছি। 28শে জুন ইন্টারন্যাশনাল রিলিজ ডেট, যেটা আপনার আলফা ভাই, শাকিল ভাই যেটা ঠিক করেছেন, ইন্টারন্যাশনাল রিলিজ 28 তারিখ জুনের, আমরা ওটা রাখার চেষ্টা করছি। কিন্তু আপনি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরগুলো হচ্ছে যে বাংলাদেশে ঈদে একটা রেওয়াজ আছে ছবি দেখার, এখানে কিন্তু সে রেওয়াজটা নাই। এখানে দাওয়াতের পর দাওয়াত থাকে, হুম, মানে হুম, 70টা দাওয়াত থাকে। তো সুতরাং ওটার ভেতরে ছবি দেখার সময় কেউ করতে পারেন না। তো সেই জন্য আমাদের ঈদের উইকেন্ডটা ছেড়ে দিতে হয়েছে। তো 21 তারিখ না গিয়ে আমরা 28 তারিখে করতে চাই। কিন্তু আচ্ছা, আচ্ছা। 28 তারিখে আপনি জানেন যে কালকি টু, যেটা কালকি 2898, সরি 2898, যেটা রিলিজ করার কথা ছিল মে প্রথম সপ্তাহে, কিন্তু পোস্টপোন হয়ে গেল লোকসভা ইলেকশনের জন্য। ওই ওই ছবিটা ঠিক একই সময়ে 28শে জুন রিলিজ পাবে। কালকি টুতে আপনার কমল হাসান, অমিতাভ বচ্চন এরা সবাই আছে, এটা খুব হাইপড ফিল্ম। এবং ওরা 4টা ভাষায় ডাব করেছে, তার মানে হচ্ছে 4টা স্ক্রিন ওরা আটকে রাখবে। আচ্ছা। তার মানে ওই হার্ডকোর আমি এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে, আপনার ফাইটটা আরো বেশি। কারণ সেখানে সব ধরনের সব জনরার ছবি এবং হলিউডের মতো কোর জায়গায় ওখানে এবং একই আপনি রিগেল বা এএমপি বা এমসিতে যখন আপনি দেন, তো সেখানে তো আপনাকে ফাইট করতে হয় টম ক্রুজের মুভির সাথে বা বলিউডের বা পাঞ্জাবি মুভির সাথে। জি, তো সেই জায়গায় সেই চেইন হোল্ডার যারা, তাদের কাছে বাংলাদেশী ছবিগুলোর প্রতি আগ্রহটা কেমন পান বা কেমন তৈরি করেছেন এই যে দীর্ঘ প্রায় অর্ধযুগেরও বেশি সময় হয়ে গেল? এটা এরা আমাদের এরা যে মাপকাঠিতে বিচার করে, এরা দেখে হিন্দি ছবি কেমন চলেছে, তামিল ছবি কেমন চলেছে, সেটার আচ্ছা, তুলনায় বাংলা ছবি কেমন চলছে। অ্যান্ড উই আর ল্যাগিং বিহাইন্ড, অনেস্টলি। কারণ আপনার ধরেন আম, আমরা বছরে একটা কি দুটা ছবি পাই যেটা ই সেরকম বিশাল ছবি, যেমন সুড়ঙ্গ, যেমন পরাণ, যেমন হাওয়া, রাজকুমার, প্রিয়তমা। তো এই ছবিগুলো বছরে একটা কি দুটো আসে। কিন্তু এক দুটা ছবি দেখে আপনার দর্শকদের এঙ্গেজ রাখতে পারবেন না আপনি। আমরা বছরে 6টার মতন ছবি তুলি মিনিমাম, এবং এই 6টা ছবির মধ্যে এর আমরা মিক্স করি কোনটা ইয়ে কোনটা আপনার জীবনধর্মী ছবি, কোনটা নতুন ডিরেক্টর খুব ভালো একটা ইয়ে করেছে, লেটস গিভ ইন্ট্রোডিউস হিম টু দ্য অডিয়েন্স ইন আমেরিকা এন্ড কানাডা। তারপরে আরেকটা হচ্ছে সার্বজনীন ছবি, যেগুলো ব্লকবাস্টার বলি আমরা। তো এটাতে আমাদের যেটা হয়, এটা আহ, ওদের একটা মাপকাঠি আছে এবং মাপকাঠিটা শুধু বাড়ছে। কোভিড যে দে হ্যাভ কাম আউট অফ কোভিড। এখন হয়েছে কি, কোভিডের সময় যত বড় বড় ছবিগুলো অর্ধেক হয়েছিল, তারপরে আপনি জানেন যে এখানে স্যাগ আল্ট্রা মানে অ্যাক্টার্স গিল্ডের একটা স্ট্রাইক ছিল, যেটা প্রায় 6 মাস রাইট। চলেছে।
সেই সময়ের জন্য যে ছবিগুলো আটকে ছিল এগুলো সব ফ্লাড গেটের মতন বেরোচ্ছে এই সামারে। ও এই সামারে আপনার শুধু কোভিডের সময় না, ওই ধর্মঘটের সময় অ্যাক্টার্স গিল্ডের যে ধর্মঘটটা হয়, রাইটার্স গিল্ডের যে ধর্মঘটটা হয়, সেই সময় যে ছবিগুলো আটকে ছিল সেই ছবিগুলো এখন এই সবাই বসেছিল বোধহয় এই সামারে ছাড়ার জন্য। আপনার এই 4th of July উইকেন্ডে 4টা মেজর রিলিজ আছে হলিউডে, জাস্ট হলিউডে। আমি 4টা মেজর রিলিজ আছে হলিউডে, হিন্দি ছবির একটা রিলিজ আছে, সাউথ ইন্ডিয়ান ছবির একটা রিলিজ আছে। তো এটা কি তুফানে কোনো প্রভাব ফেলবে কিনা? আমরা আমাদের হচ্ছে যে আমরা জানি কোথায় আমাদের কনসেন্ট্রেশনস আছে, ওকে, কোন শহরের কোন জায়গায় আমাদের ফেলতে হবে। আমরা যদি প্রথম সপ্তাহে না যেতে পারি আমরা দ্বিতীয় সপ্তাহে যাব, দ্বিতীয় সপ্তাহে না যেতে পারি তৃতীয় সপ্তাহে যাব। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস এটা আমি একটু হাইলাইট করতে চাই যে আমরা কিন্তু এক সপ্তাহ চালিয়ে তল্পি গুটিয়ে চলে যাই না, যেটা হলো হলো, যেটা হলো না হলো না। আমরা ছবিটা দিয়ে লেগে থাকি। আপনি দেয়ালের দেশের কথা আমি বলবো, কেস ইন পয়েন্ট। আমরা কিন্তু ডিএমভি এরিয়া যেটা আমরা বলি, ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এইটা কিন্তু একটা গ্রোয়িং মার্কেট আমাদের জন্য এবং ভেরি আপস্কেল মার্কেট আমাদের জন্য। কিন্তু রিগাল এর যে হলগুলো আছে এই হলগুলো খুব ছোট ছোট, এদের 10 কি 12টা স্ক্রিন আছে, মাঝে মাঝে তারও কম। যার ফলে ডিজনি যখন ছবি দেয়, আপনি জানেন ডিজনি ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন দ্য মার্কেট। ওদের শর্ত হচ্ছে ওদের ছবি 2 সপ্তাহ রাখতে হবে, নত দেবে না। 2 সপ্তাহ? আবার 2 সপ্তাহ রাখতে হবে। আবার টম ক্রুজ আর ক্রিস্টোফার নোলান হচ্ছে টিএইচএক্স স্ক্রিনগুলো আর কাউকে দেবে না। আচ্ছা, সেটা কেমন একটু যদি আপনার টিএইচএক্স স্ক্রিনটাতে ওরা খুব মানে সাংঘাতিক, সাউন্ডটা খুব ভালো এবং সিট, আপনার যখন সাউন্ডটা হয় তখন সিটগুলো কাঁপে। রাইট, মানে উন্নত যে হলগুলো সেগুলো আসলে কেউ পায় না তখন না। এবং এটাতে আপনি নরমাল হলের টিকিট হচ্ছে আপনার 15 না 16 টাকা, কিন্তু এইটার টিকিটের দাম হচ্ছে 25 টাকা। সুতরাং নাও আপনার বেড়ে গেল 30%, আপনার রেভিনিউ বেড়ে গেল সেম অ্যামাউন্ট অফ দর্শকের। সো এই জন্য টম ক্রুজ এই যে আপনার এই বছর নাকি আগের বছর, ওই আগের বছর বোধহয়, টম ক্রুজ আর ক্রিস্টোফার নোলানের 2টা ছবি ক্ল্যাশ করলো এবং এরা কিন্তু টিএইচএক্স স্ক্রিন নিয়ে ফাইট করেছে রীতিমতো। এবং এখানে ধরুন ট্রান্সফরমার জাতীয় ছবিগুলা যখন ডিজনি ছাড়ে, ওরা টিএইচএক্স স্ক্রিন ছাড়া, যে আইদার তুমি টিএইচএক্স স্ক্রিন গুলো দাও, নয়তো আমি দেবো না তোমাকে, 2 সপ্তাহের জন্য দিতে হবে। সো ফাইটটা আসলে কোন পর্যায়ে সেটি খুবই স্পষ্ট হলো।